হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনসের থার্ড পার্টে সবাইকে স্বাগত। গত দুটো ভিডিওতে আমরা হ্যালো অ্যালকেনস আর হ্যালো অ্যারিনসের ক্লাসিফিকেশন দেখেছি, নেচার অফ সিএক্স বন্ড দেখেছি, ডাইপোল মোমেন্ট দেখেছি। সেকেন্ড ভিডিওতে আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন আলোচনা হয়েছে, তার মধ্যে শুধুমাত্র অ্যালকোহল পর্যন্ত আলোচনা হয়েছে। অ্যালকোহলের চারটা রিয়েজেন্ট, লুকাস রিয়েজেন্ট, PCl5, PCl3 আর থায়োনিল ক্লোরাইড, যেটা ডার্জেস মেথড, সেটা আমরা আলোচনা করে নিয়েছি। আজকে আমরা শুরু করছি কার্বক্সিলিক অ্যাসিড থেকে। তাহলে শুরু হচ্ছে আজকের ভিডিও। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপেয়ার করতে হবে। অ্যালকোহল হয়ে গেছে, আজকে হবে ফ্রম কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড মানে COOH গ্রুপ। কার্বক্সিলিক অ্যাসিড থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশনের জন্য যে রিঅ্যাকশন, সেই রিঅ্যাকশনকে আমরা বলি হুন্সডিকার বা হান্সডিকার রিঅ্যাকশন। হুন্সডিকার বা হান্সডিকার রিঅ্যাকশন। এই হান্সডিকার বা হুন্সডিকার রিঅ্যাকশন দিয়ে স্পেশালি অ্যালকাইল ব্রোমাইড প্রিপেয়ার করা হয়। ফর স্পেশালি অ্যালকাইল ব্রোমাইড। ক্লোরাইড বা আয়োডাইডের জন্য জেনারেলি করি না, ক্লোরাইড করা যায়, আয়োডাইড করা যাবে না। ফর স্পেশালি অ্যালকাইল ব্রোমাইড, অ্যালকাইল ব্রোমাইড প্রিপারেশনের জন্য এটা ইউজ করছি RBR। তাহলে কি হবে, প্রথমে সাপোজ আমি একটা কার্বক্সিলিক অ্যাসিড নিলাম RCOOH। তাহলে আমার ফার্স্ট কাজ হবে এই কার্বক্সিলিক অ্যাসিডটার সিলভার সল্ট বানানো। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে আমরা যদি সিলভার হাইড্রোক্সাইড দিয়ে দিই, তাহলে আমরা জানি যে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে যে কোনো অ্যাসিড যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, তাহলে কি হয়, তার সোডিয়াম সল্ট হয়, সোডিয়াম কার্বক্সিলেট প্লাস ওয়াটার। সেম একইভাবে সিমিলারলি, তাহলে এখানে অ্যাসিডিক হাইড্রোজেনটা মেটাল দিয়ে রিপ্লেস হচ্ছে, আমরা পড়ে এসেছি। সিমিলারলি আমাদেরকে যদি এই অ্যাসিডিক হাইড্রোজেনকে সিলভার দিয়ে রিপ্লেস করতে, তাহলে সিলভার হাইড্রোক্সাইড দেবো। কিন্তু সিলভার হাইড্রোক্সাইড এত সহজে পাওয়া যায় না, তার জন্য আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কম্বিনেশন। আর এই সিলভার নাইট্রেট আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের কম্বিনেশনই হচ্ছে আমাকে সিলভার হাইড্রোক্সাইড রিঅ্যাকশন মিডিয়ামে প্রোভাইড করবে। এই দুজন রিঅ্যাকশন করে সিলভার হাইড্রোক্সাইড তৈরি করবে। দেন সেই সিলভার হাইড্রোক্সাইডটা এই কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিক হাইড্রোজেনটাকে সিলভার দিয়ে রিপ্লেস করে দেবে। নেক্সট কি হবে, তাহলে আমার সিলভার হাইড্রোক্সাইড আনস্টেবল পাওয়া যাচ্ছিল না, তাই সিলভার নাইট্রেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড মিক্স করে দিলাম, রিঅ্যাকশন মিডিয়ামে সিলভার হাইড্রোক্সাইড তৈরি হলো, রিপ্লেস হয়ে গেল। এবার এই কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে যদি ব্রোমিনের সাথে রিঅ্যাকশন ঘটানো হয় CCl4 সলভেন্টের প্রেজেন্সে, তাহলে একটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়ে RBR অ্যালকাইল ব্রোমাইড তৈরি হবে, তার সাথে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে চলে যাবে, আর AgBr যা তৈরি হবে হবে প্লাস AgBr। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কার্বক্সিলিক অ্যাসিড থেকে সিলভার সল্ট থেকে যখন সিলভার ব্রোমাইড কম হলো, কি হলো, একটা কার্বন কমে গেছে, 1 কার্বন ইজ লেস, একটা কার্বন কমে গেল। তাহলে আমাকে এই জায়গাটায় মনে রাখতে হবে যে কোনো একটা রিঅ্যাকশন যদি আমি এমন দেখি যেখানে একটা কার্বন কমাতে হচ্ছে, তাহলে আমি হান্সডিকার বা হুন্সডিকার রিঅ্যাকশন অ্যাপ্লাই করবো। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস মনে রাখার মতো, যে সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টে একটা কার্বন কম থাকে, কি the product contains 1 carbon less than the substrate। সাবস্ট্রেটের থেকে প্রোডাক্টে একটা কার্বন কম থাকে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে, ফ্রি রেডিক্যাল মেকানিজম। এটাও একটু মনে রাখতে হবে। এটা হলো হুন্সডিকার বা হান্সডিকার রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশনটা গেল। নেক্সট এবার কি, এই রিঅ্যাকশনে এবার আমি কি করব, আমার মনে হলো আয়োডাইড বানাবো। তাহলে আমি কি করলাম, এই রিঅ্যাকশনের মধ্যে আয়োডিন দিয়ে দিলাম। তাহলে কি হবে, কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে যদি আয়োডিনের সাথে রিঅ্যাকশন ঘটানো হয় CCl4 এর প্রেজেন্সে, তাহলে আড়াই তৈরি হয়ে যাবে, তাই তো? কিন্তু আড়াই তৈরি হবে না, আড়াই তৈরি লিখলেই গোল্লা। কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে আয়োডিনের সাথে রিঅ্যাকশন ঘটানো হলে অ্যালকাইল আয়োডাইড তৈরি হয় না, তার পরিবর্তে এস্টার তৈরি হয়ে যায়, RCOR।
প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস AgI। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডে সিলভার সল্টকে আয়োডিনের সাথে CCl4 এর প্রেজেন্সে ঘটানো হলে অ্যালকাইল হাইড্রাইডের পরিবর্তে এস্টার তৈরি হয়। এই রিঅ্যাকশনটাকে বলে হচ্ছে বার্ন বম সিমোনিমি রিঅ্যাকশন। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্টকে ব্রোমিন বা ক্লোরিনের সাথে রিঅ্যাকশন ঘটানো হলে অ্যালকাইল ব্রোমাইড বা অ্যালকাইল ক্লোরাইড তৈরি হবে, যেটাতে একটা কার্বন কম থাকে, তাকে বলবো হুন্সডিকার বিক্রিয়া। যদি সেম অ্যালকাইল সিলভার সল্টকে আয়োডিনের সাথে রিঅ্যাকশন ঘটানো হয় তাহলে অ্যালকাইল হাইড্রাইডের পরিবর্তে এস্টার তৈরি হয়, যাকে বলা হচ্ছে বার্ন বম সিমোনিমি রিঅ্যাকশন। এবার এই বার্ন বম সিমোনিমি রিঅ্যাকশনের মেকানিজম কি সেটা আমাদেরকে একটু ডিসকাস করে নিতে হবে। প্রবাবল মেকানিজম কিছুটা দেখানোর চেষ্টা করছি। যে কি হয়, এখানে 2 মলিকিউল অফ এরকম করে 2 মলিকিউল সিলভার সল্ট নিতে হয়, তার সাথে আয়োডিনের রিঅ্যাকশন হবে। ফার্স্ট স্টেপে কি হবে, যে কোনো একটা সিলভার সল্ট থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে চলে যাবে। তাহলে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল। নেক্সট কি হবে, এই যে দুটো সিলভার, এখানে দুটো সিলভার আছে আর এখানে দুটো আয়োডিন আছে, তাহলে এই দুটো সিলভার আর দুটো আয়োডিন বেরিয়ে গিয়ে 2 মলিকিউল সিলভার আয়োডাইড তৈরি করবে। তাহলে আর কি পড়ে থাকলো, এখানে পড়ে থাকলো হচ্ছে RC ডবল আর এখানে একটা R পড়ে থাকলো। তাহলে এই পার্টটা কম্বাইন করে RC ডবল আর দিয়ে দেবে। তাহলে এটা হচ্ছে সেই বার্ন বন্ড সিমোনিমি এস্টার তৈরি হওয়ার পেছনে রিজন। বোঝা গেল? বার্ন বন্ড সিমোনিমি রিঅ্যাকশন আর হান্সডিকার রিঅ্যাকশন, যেটা একটা কার্বন কমাতে ইউজ হয়। নেক্সট, তাহলে অ্যালকোহল থেকে হলো, অ্যাসিড থেকে হলো। 3 নম্বর রিঅ্যাকশন যেটা আমরা স্টাডি করব সেটা হচ্ছে হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন। মানে হ্যালোজেন নিজেদের মধ্যে এক্সচেঞ্জ হবে, সেই হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন যার নাম হচ্ছে ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন। ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন, ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন দিয়ে আমরা হ্যালোজেন এক্সচেঞ্জ করব। কোন ধরনের হ্যালোজেন এক্সচেঞ্জ করব? মেইনলি আমরা অ্যালকাইল আয়োডাইড প্রিপেয়ার করব, মেইনলি ফর প্রিপারেশন অফ অ্যালকাইল আয়োডাইড। তাহলে অ্যালকাইল আয়োডাইড প্রিপারেশনের জন্য, কারণ আমরা বললাম হান্সডিকার বা হুন্সডিকার দিয়ে অ্যালকাইল আয়োডাইড হচ্ছে না, তাহলে অ্যালকাইল আয়োডাইড প্রিপারেশনের জন্য মেইনলি ফিঙ্কেলস্টেইন রিঅ্যাকশন ব্যবহার করব। সেখানে কি করতে হবে, সাপোজ আমার কাছে একটা অ্যালকাইল ক্লোরাইড আছে বা অ্যালকাইল ব্রোমাইড আছে, সেই অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইডকে যদি সোডিয়াম আয়োডাইডের সাথে রিঅ্যাকশন ঘটানো হয়, সলভেন্টটা হতে হবে অবশ্যই অ্যাসিটোন। এখানে সলভেন্টটা ভীষণ ইম্পর্টেন্ট, সলভেন্টটা মনে রাখতে হবে, অ্যাসিটোন সলভেন্টটা। তাহলে ক্লোরিনটা আয়োডিন দিয়ে রিপ্লেস হয়ে অ্যালকাইল আয়োডাইড তৈরি হবে, তার সাথে NaCl এর প্রেসিপিটেট পড়ে যাবে। এখানে ব্রোমিনটা আয়োডিন দিয়ে রিপ্লেস হবে, তার সাথে NaBr এর প্রেসিপিটেট পড়ে যাবে। এবার এটা হচ্ছে রিঅ্যাকশন। তাহলে এবার আমার মনে কোশ্চেন জাগতেই পারে, এখানে আমি বললাম অ্যাসিটোনটা ভীষণ ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, এখানে অ্যাসিটোনের রোল কি? আমার মনে ফার্স্ট কোশ্চেন জাগতে পারে, হোয়াট ইজ রোল অফ অ্যাসিটোন? অ্যাসিটোনের রোল কি, আর এখানে এদের প্রেসিপিটেট কেন পড়লো? এই দুটো কোশ্চেন আমাদেরকে অ্যান্সার খুঁজতে হবে। তো এই দুটো কোশ্চেনের অ্যান্সার খোঁজার জন্য আমি আরেকটা প্রবলেম নিব, প্রবলেম থেকে অ্যান্সার খোঁজার চেষ্টা করব। যে সাপোজ আমার কাছে এরকম আছে একটা Ri, তার মধ্যে NaCl দিলাম অ্যাসিটোনের প্রেজেন্সে, বা আমার কাছে আছে হচ্ছে RBr, তার মধ্যে দিলাম, বা Ri আছে তার মধ্যে দিলাম NaBr, সেটাও অ্যাসিটোনের প্রেজেন্সে। কোশ্চেন হচ্ছে এই দুটো রিঅ্যাকশন হবে কি হবে না? কি বললাম, RCl এর মধ্যে NaI দিলে Ri তৈরি হচ্ছে, RBr এর মধ্যে NaI দিলে Ri তৈরি হচ্ছে। উল্টোটা আমি করতে চাইছি, Ri এর মধ্যে NaCl দিলাম, Ri এর মধ্যে NaBr দিলাম, অ্যাসিটোন সলভেন্টে রিঅ্যাকশন হবে কি না? প্রথম কথাই হচ্ছে রিঅ্যাকশন দুটো হবে না। যদি বলি কেন হবে না, তার কারণ হচ্ছে একটা রিঅ্যাকশনের সলভেন্টের রোল হচ্ছে সমস্ত সাবস্ট্রেটকে বা রিঅ্যাক্ট্যান্টকে সেম ফেজে আনা, যেন তারা রিঅ্যাকশন করতে পারে। এখানে আমি সলভেন্ট নিয়েছি অ্যাসিটোন। অ্যাসিটোন হচ্ছে একটা নন পোলার সলভেন্ট বা কোভ্যালেন্ট সলভেন্ট। আমি পাতি কথা এখানে নন পোলার, পোলার নন পোলার ইউজ না করে আমি কোভ্যালেন্ট শব্দটা ব্যবহার করছি, কোভ্যালেন্ট। এটা হচ্ছে কোভ্যালেন্ট। আর এই সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড হচ্ছে আয়নিক, এরা দুজন হচ্ছে আয়নিক। তাহলে কি হবে, আমরা একটা জায়গায় পড়ে এসেছি কেমিস্ট্রিতে, বরাবর পড়তে অভ্যস্ত, লাইক ডিসলভস লাইক।
তার মানে কোভ্যালেন্ট সলভেন্টে তারাই ডিসলভ হবে যারা কোভ্যালেন্ট। তাহলে এখানে তো আমি যে দুটো রিঅ্যাকট্যান্ট বা সাবস্ট্রেট নিয়েছি তারা আয়নিক, তাই এরা দুজন প্রথমেই প্রেসিপিটেট ফেলে দেবে, কোনো রিঅ্যাকশন করবে না। তাহলে যদি NaCl আয়নিক হয়, NaBr আয়নিক হয়, তাহলে তো NaIO লবণ এটাও তো আয়নিক হওয়ার কথা, তাহলে কি এটা আয়নিক না, যার জন্য রিঅ্যাকশন করছে না? কোশ্চেনের অ্যান্সারটা এরকম যে NaF, NaCl, NaBr আর NaI চারটায় লবণ, চারজনের আয়নিক হওয়ার কথা। কিন্তু আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে পড়েছি প্রত্যেক আয়নিক মলিকিউলের মধ্যে কিছুটা কোভ্যালেন্ট নেচার থাকে, যেটা ফ্যাজান্সের রুল দ্বারা ডিসাইডেড হয়। কি রুল বললাম? ফ্যাজান্সের রুল। কেমিক্যাল বন্ডিং এ দু লাইন ডিভিশন হয়ে যাবে। তাহলে সেই ফ্যাজান্সের রুলে কি বলা হয়েছে? ফ্যাজানের রুলে বলা হয়েছে ক্যাটায়নের সাইজ যত ছোট হবে আর অ্যানায়নের সাইজ যত বড় হবে, মলিকিউলটা তত বেশি কোভ্যালেন্ট হবে। তাহলে এই চারজনের মধ্যে যদি আমি দেখি, এই আয়োডাইডের সাইজ সবচেয়ে বড়, তাহলে এদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার সবচেয়ে বেশি। কি হচ্ছে এর মধ্যে? আয়োডিনের সাইজটা বড় হওয়ার জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টার হাই, তাই NaI লাইক ডিসলভস লাইক রুলকে ফলো করে কোভ্যালেন্ট সলভেন্টে ডিসলভ হয়ে যাবে। তাই NaI যদি কোভ্যালেন্ট সলভেন্ট অ্যাসিটোনে ডিসলভ হয়, তাই NaI রিঅ্যাকশনটা করতে পারছে। কিন্তু এখানে NaCl বা NaI NaBr এর মধ্যে আয়নিক ক্যারেক্টার অত্যন্ত বেশি বা খুব হাই, যার জন্য NaCl বা NaBr রিঅ্যাকশনটা করতে পারছে না। বোঝা গেল অ্যাসিটোনের রোল কি, কেন NaI টা অ্যাসিটোনে ডিসলভ হয়ে রিঅ্যাকশন করতে পারছে, কেন NaCl NaBr করতে পারছে না। এটা হলো রোল। নেক্সট আমি বললাম NaCl NaBr রিঅ্যাকশন করবে না, কিন্তু তারপরেও যদি আমাকে একটা রিঅ্যাকশন জোর করে দেওয়া হয় যে RCl আছে, তার মধ্যে NaBr আছে অ্যাসিটোনে, এটা রিঅ্যাকশন করবে? বা RBr আছে তার মধ্যে NaCl দিলাম, কোনটা রিঅ্যাকশন করবে? তাহলে অ্যানসারটা আবার সেই ফ্যাজানের রুলে লুকিয়ে থাকবে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন আর ব্রোমিনের মধ্যে যদি কম্পেয়ার করতে হয়, তাহলে ব্রোমিনের সাইজটা বড়, তাহলে ব্রোমাইডটা বেশি কোভ্যালেন্ট। তাহলে ব্রোমাইডটা যদি বেশি কোভ্যালেন্ট হয়, তাহলে ব্রোমাইডটা ক্লোরাইডকে রিপ্লেস করতে পারবে অ্যাসিটোনে ডিসলভ হয়ে, তাহলে এই রিঅ্যাকশনটা হবে, আর এই রিঅ্যাকশনটা হবে না, কারণ এটা আয়নিক। এই হলো আমাদের হ্যালোজেন এক্সচেঞ্জ রিঅ্যাকশন বা ফিঙ্গারস্টেইন রিঅ্যাকশন। নেক্সট আমরা স্টার্ট করছি ফ্লুরিনেশন। Schwartz reaction. Schwartz reaction হচ্ছে specially for fluoroalkane, specially to prepare fluoroalkane. ফ্লুরোঅ্যালকেন বা অ্যালকাইল ফ্লুরাইড RF। তাহলে কি হবে? আমার কাছে যদি একটা ক্লোরাইড বা ব্রোমাইড থাকে, সাপোজ RCl বা RBr আছে, তার মধ্যে আমি ইনঅর্গানিক ফ্লুরাইড দিব, সেই ইনঅর্গানিক ফ্লুরাইডটা হতে পারে ASF3, arsenic trifluoride, or antimony trifluoride, or mercurous fluoride। তাহলে কোনো অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল ব্রোমাইডকে আমি যদি ইনঅর্গানিক ফ্লুরাইড কম্পাউন্ডের প্রেজেন্সে রিঅ্যাকশন ঘটাই, তাহলে ক্লোরিন বা ব্রোমিনটা রিপ্লেস হয়ে RF অ্যালকাইল ফ্লুরাইড তৈরি হবে, সাথে ওদিকে এক্সচেঞ্জ হয়ে যাবে। তো এটা হলো আমার সোয়ার্টস রিঅ্যাকশন। নেক্সট আমরা 5 নম্বর পয়েন্টে চলে আসব, সেটা হচ্ছে অ্যালকিন থেকে প্রিপারেশন। অ্যালকিন থেকে, ফ্রম অ্যালকিন। অ্যালকিন থেকে কি করে হ্যালো অ্যালকেন প্রিপেয়ার হয় সেটা আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি, আমরা রিভিশন করে দেব। আমার কাছে যদি একটা অ্যালকিন থাকে, তার মধ্যে যদি আমি একটা হ্যালোজেন হাইড্রাইড বা হ্যালোজেন অ্যাসিড অ্যাড করি, দেন অ্যালকাইল হ্যালাইড প্রিপেয়ার হয়। সিম্পল রিঅ্যাকশন, জানা আছে। এবার নেক্সট হচ্ছে কি হবে যদি আমার তো এটা সিমেট্রিক্যাল অ্যালকিল হ্যালাইড, অ্যালকিন কথাটার মানে হচ্ছে এটাকে আমি মাঝ বরাবর দুভাগে সমান ভাগে ভাগ করতে পারি, তাহলে এক্সটা যেখানেই দিই আর হাইড্রোজেনটা যেখানেই দিই ইকুয়াল। এবার আমার অ্যালকিনটা যদি আনসিমেট্রিক্যাল হয়, দেন কি হবে? দেন আমার দুটো প্রোডাক্ট হওয়ার পসিবিলিটি, নাম্বারিং করে নিই 1 2 3। যদি আনসিমেট্রিক্যাল অ্যালকিন হয়, তখন সেখানে মোর দেন ওয়ান প্রোডাক্ট পাওয়া যায়। একটা প্রোডাক্ট যেখানে
এক্সটা চলে যাবে 1 নম্বর কার্বনে, একটা প্রোডাক্ট যেখানে এক্সটা চলে যাবে 2 নম্বর কার্বনে। এক্সটা যদি 1 নম্বর কার্বনে চলে যায় তাহলে সেই প্রোডাক্টটা হচ্ছে এরকম, আর এক্সটা যদি 2 নম্বর কার্বনে চলে যায় তাহলে সেই প্রোডাক্টটা হচ্ছে দেখতে এরকম, তাই তো? তাহলে দুটো আলাদা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তাহলে আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে হ্যালোজেন অ্যাসিড বা হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করলে দুটো প্রোডাক্ট তৈরি হয়, তার মধ্যে মেজর প্রোডাক্ট কোনটা সেটা আমাদেরকে ডিটারমাইন করতে হবে। তো মেজর প্রোডাক্ট ডিটারমাইন হয় যে রুল দিয়ে, সেটাকে বলা হচ্ছে মার্কোনিকভসের রুল। মার্কোনিকভস রুল। তাহলে মার্কোনিকভ কি বলেছে? মার্কোনিকভ বলেছে যখন কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিনে আমরা একটা HX বা হাইড্রোজেন হ্যালাইড অ্যাড করছি বা হ্যালোজেন অ্যাসিড অ্যাড করছি, তখন তার যেটা নেগেটিভ পার্ট থাকবে, কথাটার মানে HX তো ডিসোসিয়েট হয়ে H প্লাস আর X মাইনাস তৈরি করবে, তাহলে নেগেটিভ পার্টটা, তাহলে নেগেটিভ পার্টটা সেই কার্বনে যাবে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন থাকবে। তাহলে কি হবে? নেগেটিভ পার্ট সেই কার্বনে যাবে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন। তাহলে নেগেটিভ পার্টটা চলে যাবে যে কার্বনে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, ঘুরিয়ে বললে মোর সাবস্টিটিউটেড কার্বনে। তাহলে এবার আমি দেখার চেষ্টা করি যে এখানে এই দুটো কার্বন ডাবল বন্ডেড, একটাতে এটাতে একটা হাইড্রোজেন আছে, এটাতে দুটো হাইড্রোজেন আছে, তাহলে কম কোথায় আছে? 2 নম্বর কার্বনে একটা হাইড্রোজেন, তাহলে X মাইনাসটা এখানে অ্যাড হবে, তাহলে এটা হয়ে যাবে মেজর প্রোডাক্ট। এটা হচ্ছে মার্কোনিকভসের রুল। আর উল্টো ভাবে বুঝলে যেখানে সাবস্টিটিউশন বেশি আছে, এই কার্বনে কোনো সাবস্টিটিউশন নেই, এই কার্বনে একটা সাবস্টিটিউশন আছে, তাহলে নেগেটিভটা এখানে চলে যাবে, এটা মেজর হয়ে গেল, এটা হলো মাইনর। তাহলে এবারে মার্কোনিকভ রুলের ভিত্তি কি সেটা বুঝতে গেলে আমাদেরকে মেকানিজমটা করে দেখতে হবে। তো আমরা মেকানিজম করে দেখার চেষ্টা করছি যে মেকানিজম করে কি হয়। মেকানিজম মেকানিজম কি বলেছে? এটা একটা ডবল বন্ড অ্যালকিন, তো আমি প্রথমে H প্লাস আছে রিঅ্যাকশন মিডিয়ামে, তাহলে প্রথমে এই ডবল বন্ডটা H প্লাস কে অ্যাটাক করবে, তাহলে H প্লাসটা ডবল বন্ডের সাথে 1 নম্বর কার্বনে বন্ড করতে পারে, 2 নম্বর কার্বনে বন্ড তৈরি করতে পারে, বন্ড করতে পারে, অ্যাটাক করলো। এবার সাপোজ ডবল বন্ডটা 1 নম্বর কার্বন দিয়ে হাইড্রোজেনের সাথে বন্ড তৈরি করেছে, তাহলে কার্বনের সাথে যদি হাইড্রোজেনের 1 নম্বর কার্বনে বন্ড তৈরি হয় তাহলে 2 নম্বরে বন্ড খুলে গেছে, তাহলে 2 নম্বরে যদি বন্ড খুলে যায় সেখানে পজিটিভ চার্জ তৈরি হবে। আর হাইড্রোজেনটা যদি 2 নম্বর কার্বনে অ্যাড হয় তাহলে 2 এর সাথে বন্ড হয়েছে, তাহলে 1 নম্বর থেকে ডবল বন্ডটা খুলে গেছে, তাহলে একে পজিটিভ চার্জ তৈরি হবে, তাই তো? হাইড্রোজেনটা যদি 1 নম্বর কার্বনে লেগে যায় তাহলে 2 নম্বর থেকে পাই বন্ডটা খুলে গেছে, 2 এ পজিটিভ চার্জ তৈরি হবে। হাইড্রোজেনটা যদি 2 নম্বর কার্বনে লাগে তাহলে একের থেকে বন্ড খুলে গেছে, একে পজিটিভ চার্জ তৈরি হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, এখানে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে। এবার আমি যদি বলি কোনটা মোর স্টেবল, আমরা জানি 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন মোর স্টেবল, তাই তো? কার্বোক্যাটায়ন স্টেবিলিটি পড়েছি 3 greater than 2 greater than 1। তাহলে এবার হ্যালাইড আয়নটা এই 2 নম্বর কার্বনে অ্যাটাক, 2 ডিগ্রি কার্বোক্যাটায়নটাতে বা মোর স্টেবল কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে, দিয়ে আমার এটাকে মেজর প্রোডাক্ট দিয়ে দেবে। তো এটাই হয়ে গেল সেই মেজর প্রোডাক্ট হওয়ার রিজন, কারণ ইন্টারমিডিয়েটে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল, তাহলে মার্কোনিকভস রুলের বেসিস হচ্ছে মোর স্টেবল কার্বোক্যাটায়ন বা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি। নেক্সট এবার কি দেখা যায় যে এবার এই রিঅ্যাকশন গুলো আমি পারক্সাইডের প্রেজেন্সে করছি, দেন কি হবে সেটা আমরা পড়ে এসেছি। সাপোজ আমার কাছে এরকম একটা অ্যালকিন আছে, ওই একই প্রোপিন নিয়ে আলোচনা করছি, তার মধ্যে আমি HCl দিয়েছি পারক্সাইডের প্রেজেন্সে, কি প্রোডাক্ট হবে? তাহলে যেটা মার্কোনিকভের রুল সেটার উপর বেস করে প্রোডাক্ট তৈরি হবে। এবার যখন এর মধ্যে আমরা HBr দিয়ে দিই পারক্সাইডের প্রেজেন্সে, তখন দেখা যায় মার্কোনিকভের যেটা উল্টো প্রোডাক্ট সেটা মেজর তৈরি হয়েছে। তো কি বললাম, যখন সেম রিঅ্যাকশন আমি পারক্সাইডের ক্ষেত্রে করি তখন ক্লোরিনের ক্ষেত্রে কোনো এক্সেপশন নেই,
কিন্তু ব্রোমিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা এক্সেপশন হলো মার্কনিকফের উল্টো প্রোডাক্টটা বেশি তৈরি হলো। তাহলে কোনো অ্যালকিনে, আনসিমেট্রিক্যাল অ্যালকিনে এইচবিআর এর অ্যাডিশন যদি পারক্সাইডের প্রেজেন্সে হয়, তাহলে সেক্ষেত্রে মার্কনিকফের উল্টো প্রোডাক্ট তৈরি হয় বা অ্যান্টি মার্কনিকফ প্রোডাক্ট তৈরি হয়। এটাকে বলে হচ্ছে অ্যান্টি মার্কনিকফ রুল, বা যেহেতু এটা পারক্সাইডের প্রেজেন্সে ঘটলো তাই এটাকে বলে পারক্সাইড এফেক্ট, বা এটাকে বলে খারাশ এফেক্ট। এই অ্যান্টি মার্কনিকফ রুল, পারক্সাইড এফেক্ট, খারাশ এফেক্ট অনলি ফর এইচবিআর, এইচবিআর এর জন্য হয়। বাকি হ্যালোজেন হাইড্রোজেন হ্যালাইড গুলো এই এফেক্ট দেখায় না। HCl, HF, HI এই এফেক্টটা দেখাবে না। এটা শুধুমাত্র এইচবিআর এর জন্য। HF দেখাবে না, HCl দেখাবে না, HI দেখাবে না, এটা মনে রাখতে হবে। তাহলে কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকিনে যদি হাইড্রোজেন হ্যালাইডের অ্যাডিশন হয়, তাহলে সেটা মার্কনিকফের রুল অনুযায়ী যে কার্বনের লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভ পার্টটা চলে যাবে। কিন্তু সেম রিঅ্যাকশন যদি পারক্সাইডের এই প্রেজেন্সে হয়, তাহলে একমাত্র এইচবিআর এর ক্ষেত্রে মার্কনিকফের রুল ফলো করবে না। এটাকে বলে অ্যান্টি মার্কনিকফ রুল বা পারক্সাইড এফেক্ট বা খারাশ এফেক্ট। তাহলে এই অ্যান্টি মার্কনিকফ রুলের ভিত্তি কি বা বেসিস কি সেটা নিয়ে একটু ডিসকাশন করা যাক। মেকানিজম অ্যান্টি মার্কনিকফ রুলের পেছনে আমি বললাম রিঅ্যাকশনটা করছি পারক্সাইডের প্রেজেন্সে, তাহলে আমাকে প্রথমে জানতে হবে পারক্সাইড কাদের বলে। ও বন্ড ও, এটাকে বলে এই ও সিঙ্গেল বন্ড ও, এটাকে বলে হচ্ছে পারক্সো বন্ড। তাহলে এই পারক্সো বন্ড, এবার পারক্সাইড মানে এরকম দুটো মাইনাস, O2 O2 2 মাইনাস, এটাকে বলে হচ্ছে পারক্সাইড। এবার সাথে হাইড্রোজেন থাকলে হাইড্রোজেন পারক্সাইড, সোডিয়াম থাকলে সোডিয়াম পারক্সাইড। তাহলে এবার আমি যে কোনো একটা পারক্সাইডের প্রেজেন্সে রিঅ্যাকশনটা করছি, যেহেতু আমার এটা অর্গানিক রিঅ্যাকশন, তাই আমি অর্গানিক পারক্সাইডই প্রেফার করব। তাহলে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে বেনজোইল পারক্সাইড। তাহলে প্রথমে পারক্সাইড রাখিয়ে দিই। এবার দুদিকে কোন গ্রুপ দিতে হবে, আমি নামটাকে লিখে ফেলি, বেনজোইল পারক্সাইড। আমি পারক্সাইড রাখিয়ে নিয়েছি, এবার বেনজোইল গ্রুপ দিতে হবে। বেনজোইল মানে বেনজিনের সাথে সিও থাকলে এটাকে বলে হচ্ছে বেনজোইল গ্রুপ। এবার তাহলে আমাকে এখানে বেনজোইল গ্রুপ লাগাতে হবে, তাহলে লাগিয়ে দিলাম। এই একটা সিও, তার সাথে হচ্ছে একটা বেনজিন রিং, এদিকেও তাই একটা সিও, তার সাথে একটা বেনজিন রিং। বলেছিলাম দুদিকে যদি সোডিয়াম লাগায় সোডিয়াম পারক্সাইড, দুদিকে হাইড্রোজেন লাগালে হাইড্রোজেন পারক্সাইড, দুদিকে বেনজোইল গ্রুপ লাগিয়েছি, নাম হচ্ছে বেনজোইল পারক্সাইড। এবার এই বেনজোইল পারক্সাইডে যে মোমেন্টে লাইট পড়বে, আমরা পড়েছি লাইটের প্রেজেন্সে হোমোলাইটিক ক্লিভেজ হয় বা সমবিভাজন হয়। তাহলে পারক্সাইড বন্ডের সমবিভাজন হবে, বিভাজন ঘটে একটা ইলেকট্রন এর মাথায়, একটা ইলেকট্রন ওর মাথায়। সমবিভাজনে যেহেতু একটা করে ইলেকট্রন মুভ করছে, তাই আমি ফিশ হুক অ্যারো বা হাফ হেডেড অ্যারো ব্যবহার করেছি। মানে একটা ইলেকট্রন একটা করে ইলেকট্রন সমান ভাগে ভাগ হয়েছে, দিয়ে যে জিনিসটা তৈরি করলো সেটা হচ্ছে এটা, এরকম দুই মলিকিউল তৈরি হয়েছে, দুদিক থেকে এরকম দু মলিকিউল তৈরি হয়েছে। নেক্সট স্টেপে কি হবে, এই বন্ডের ইলেকট্রনটা ব্রেক করবে, ব্রেক করে একটা ইলেকট্রন এঁকে দিবে, একটা ইলেকট্রন এই নিজের মাথায় তৈরি করবে। আর এই ইলেকট্রনটা এখান থেকে একটা ইলেকট্রন এলো এই বন্ড থেকে, অক্সিজেনের মাথায় একটা ইলেকট্রন এলো, দিয়ে এখানে কি তৈরি করলো, CO2 তৈরি করে নিল। ডবল বন্ড হলো, এখান থেকে একটা ইলেকট্রন এলো, এখান থেকে একটা ইলেকট্রন এলো, দুটো মিলে একটা পাই বন্ড তৈরি করে CO2 আকারে বেরিয়ে গেল। আর এখান থেকে তৈরি হলো এরকম একটা বেনজিন রিং, তার মাথায় ডট, যাকে বলবো ফিনাইল ফ্রি রেডিক্যাল বা ফিনাইল মুক্তমূলক তৈরি হলো। তৈরি হলো ফিনাইল ফ্রি রেডিক্যাল বা ফিনাইল মুক্তমূলক। নেক্সট, তাহলে আমি প্রথম রেডিক্যাল তৈরি হলো, এটা ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করছে, রেডিক্যাল ফর্মেশন কমপ্লিট। নেক্সট স্টেপে কি হবে, তাহলে এটা যেহেতু ফ্রি রেডিক্যাল মেকানিজম আমরা দেখছি, যে কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজমের চারটে স্টেপ হয়। যে কোনো ফ্রি রেডিক্যাল মেকানিজমের চারটে স্টেপ হয়।
ফার্স্ট স্টেপকে বলে ইনিশিয়েশন। ইনিশিয়েশন মানে রেডিকাল ফর্মেশন। সেকেন্ড স্টেপকে বলে হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন মানে হচ্ছে ফর্মেশন অফ অ্যানাদার ফ্রি রেডিকাল। ভিডিও পজ করে লিখে নিতে হবে। থার্ড স্টেপকে বলে রিকম্বিনেশন, আর ফোর্থ স্টেপকে বলে টার্মিনেশন। তাহলে এই যে কোনো ফ্রি রেডিকাল মেকানিজমের যে চারটে স্টেপ, এই স্টেপগুলো কি একে একে করে আলোচনা শুরু করি। ইনিশিয়েশন মানে আমাকে রিঅ্যাকশনটা স্টার্ট করার জন্য রেডিকাল দরকার, তাহলে ফার্স্ট স্টেপে রেডিকাল ফর্মেশন হবে। সেকেন্ড স্টেপ হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন মানে কি, এবার রিঅ্যাকশনটাকে এগিয়ে যেতে হবে, তাহলে রিঅ্যাকশনটা এগিয়ে যেতে আরো কিছু নতুন ফ্রি রেডিকাল তৈরি করতে হবে, তাই স্টেপকে বলছে প্রোপাগেশন, মানে প্রোপাগেট করা মানে এগিয়ে যাওয়া, তার জন্য নতুন ফ্রি রেডিকাল তৈরি করতে হবে। থার্ড স্টেপ হচ্ছে রিকম্বিনেশন। রিকম্বিনেশনে প্রোডাক্ট রিঅ্যাকটেন্ট গুলো নিজেদের মধ্যে কম্বাইন করে প্রোডাক্ট দিবে। আর টার্মিনেশন মানে সমাপ্তি, রিঅ্যাকশনটাকে শেষ করতে হবে, তাহলে যত ফ্রি রেডিকাল আছে সবাই নিজেদের মধ্যে কম্বাইন করে রিঅ্যাকশনটাকে শেষ করে দেবে। তাহলে এটা হচ্ছে যে কোনো ফ্রি রেডিকাল মেকানিজমের চারটে স্টেপ। তো ফার্স্ট স্টেপ আমি ইনিশিয়েশন দেখিয়ে দিয়েছি, যেখানে ফিনাইল মুক্তমূলক বা ফিনাইল ফ্রি রেডিকাল তৈরি হয়েছে। সেকেন্ড স্টেপে কি, আরেকটা মুক্তমূলক তৈরি করতে হবে। তাহলে আমি অ্যান্টি মার্কোনিকফ রুলের সেকেন্ড স্টেপে চলে আসছি, সেটা হচ্ছে প্রোপাগেশন স্টেপে। প্রোপাগেশনে আরেকটা রেডিকাল তৈরি করতে হবে। সেটা কি করে তৈরি করবে, আমার তৈরি হয়েছিল ফিনাইল মুক্তমূলক এরকম। তাহলে এই ফিনাইল মুক্তমূলকটা কি করবে, আমি দিয়েছিলাম HBr, এই HBr এর থেকে হাইড্রোজেনটা নিয়ে নেবে। তাহলে কি হবে, সেখান থেকে একটা Br মুক্তমূলক তৈরি হবে, আর বেনজিন রিং আরো নিজে বেনজিন হয়ে গেল। ফিনাইল মুক্তমূলকটা HBr এর থেকে হাইড্রোজেন মুক্তমূলক নিয়ে ব্রোমিন মুক্তমূলক তৈরি করলো, আর নিজে ফিনাইল হয়ে গেল। তাহলে যে বলেছিলাম ফর্মেশন অফ নিউ ফ্রি রেডিকাল বা নতুন ফ্রি রেডিকাল তৈরি, তাহলে এটাই সেই নিউ ফ্রি রেডিকাল। তাহলে এটা হলো প্রোপাগেট করলো নেক্সট স্টেপে। এবার কি হবে, রিকম্বিনেশন। রিকম্বিনেশন স্টেপে কি হবে, কম্বাইন করতে হবে। সেই কম্বিনেশনটা কি করে হবে, আমার কাছে এরকম একটা অ্যালকিন আছে, তাহলে এবার এই অ্যালকিনের মধ্যে বিআরটা জোড়া লাগবে। তাহলে বিআরটা দুটো জায়গায় জোড়া লাগতে পারে, আবার সেই 1 2 3। বিআরটা যদি একে জোড়া লাগে আর বিআরটা যদি দুয়ে জোড়া লাগে, বিআরটা যদি 1 নম্বর কার্বনে জোড়া লাগে তাহলে দুয়ে ফ্রি রেডিকাল তৈরি হবে। বিআরটা যদি 2 নম্বর কার্বনে জোড়া লাগে তাহলে একে মুক্তমূলক তৈরি হবে, তাই তো। বিআরটা 1 নম্বর কার্বনে জোড়া লাগলে দুয়ে মুক্তমূলক তৈরি হলো, বিআরটা 2 নম্বর কার্বনে জোড়া লাগলে একে মুক্তমূলক তৈরি হবে। তাহলে এবার কোনটা অধিক স্টেবল, আমরা জানি ফ্রি রেডিকালের এটা 2 ডিগ্রি ফ্রি রেডিকাল, এটা 1 ডিগ্রি ফ্রি রেডিকাল। তাহলে আমরা আবার জানি যে ফ্রি রেডিকালের স্টেবিলিটি কম, 3 ডিগ্রি গ্রেটার দেন 2 গ্রেটার দেন 1, তাহলে 2 ডিগ্রি ফ্রি রেডিকালটা মোর স্টেবল হয়ে গেল। তাহলে এবার এই 2 ডিগ্রি ফ্রি রেডিকালটা কি করবে, এই 2 ডিগ্রি ফ্রি রেডিকাল ফর্মেশন হলো, মোর স্টেবল হওয়া এই 2 ডিগ্রি ফ্রি রেডিকালটা আবার HBr এর সাথে কম্বাইন করবে, করে HBr এর থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেবে, নিয়ে CH3 CH2 CH2Br প্লাস Br ডট, এই Br ডটটা আবার রিঅ্যাকশন করবে। তাহলে কি হলো, একটা মোর স্টেবল ফ্রি রেডিকাল তৈরি হলো, সেই ফ্রি রেডিকালটা HBr এর সঙ্গে রিঅ্যাকশন করে আবার Br ডট তৈরি করলো, ওই Br ডট আবার রিঅ্যাকশনটাকে কন্টিনিউ করতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার থার্ড স্টেপ রিকম্বিনেশন। লাস্ট স্টেপ টার্মিনেশন কি হয়, যত ফ্রি রেডিকাল আছে টার্মিনেশনে, টার্মিনেশন রিঅ্যাকশন শেষ করতে হবে, তার মানে কোনো ফ্রি রেডিকাল রাখা যাবে না। তখন কি হবে, দুটো ব্রোমিন ফ্রি রেডিকাল জোড়া লেগে ব্রোমিন তৈরি করবে, দুটো ফিনাইল ফ্রি রেডিকাল জোড়া লেগে যাবে, একটা ফিনাইল একটা ব্রোমিন জোড়া লেগে যাবে, যত ফ্রি রেডিকাল আছে সব কম্বাইন করে রিঅ্যাকশন শেষ করে দেবে। তাহলে বোঝা গেল মার্কোনিকফের সূত্রের বেসিস হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, অ্যান্টি মার্কোনিকফের রুলের বেসিস হচ্ছে স্টেবিলিটি অফ দ্য ফ্রি রেডিকাল। তাহলে এটা গেল আমার মার্কোনিকফ আর অ্যান্টি মার্কোনিকফ রুল অ্যালকিন থেকে অ্যালকাইল হ্যালাইড প্রিপারেশন। নেক্সট হচ্ছে অ্যালকেন থেকে করতে হবে, অ্যালকিন হয়ে গেছে, নেক্সট হচ্ছে আমরা করব অ্যালকেন থেকে, ফ্রম অ্যালকেন। অ্যালকেন থেকে কি করে আমরা অ্যালকাইল হ্যালাইড বানাবো সেটাও আমরা ক্লাস 11 এ পড়ে এসেছি, ফ্রম অ্যালকেন। এবার অ্যালকেনের হ্যালোজেনেশন হচ্ছে একটা ফ্রি রেডিকাল রিঅ্যাকশন, রিঅ্যাকশনটা হচ্ছে সানলাইটের প্রেজেন্সে হয়। আমরা খুব ছোটবেলা থেকেই পড়তে অভ্যস্ত, আমার কাছে যদি একটা মিথেন থাকে,
সেটাকে যদি আমি ক্লোরিনের প্রেজেন্সে সানলাইটে রিঅ্যাকশনটা ঘটিয়ে দিই, দেন চারটে হাইড্রোজেন চারটে ক্লোরিন দিয়ে রিপ্লেস হয়ে CCl4 তৈরি করবে আর 4 মলিকিউল HCl পাবো সানলাইটের প্রেজেন্সে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন জানি। এবার আমরা পড়েছি যে টোটাল রিঅ্যাকশনটা একেবারে হয় না, বাই স্টেপে 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 চারটে হাইড্রোজেন একে একে করে রিপ্লেস করে CCl4 তৈরি হয়। ফার্স্ট স্টেপে কি হয়, ফার্স্ট স্টেপে মিথেনটা ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে প্রিপেয়ার করে CH3Cl মিথাইল ক্লোরাইড, তার সাথে HCl বেরিয়ে যায়। নেক্সট স্টেপে সেই মিথাইল ক্লোরাইডটা আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে CH2Cl2 বা ডাইক্লোরোমিথিলিন বা DCM ফর্মেশন করে আর HCl বেরিয়ে যায়। সেই DCM বা ডাইক্লোরোমিথেনটা আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে CHCl3 বা ক্লোরোফর্ম তৈরি করে আর এক মলিকিউল HCl বেরিয়ে যায়। সেই ক্লোরোফর্মটা আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করে CCl4 তৈরি করে আর HCl বেরিয়ে যায়। তাহলে ওভারঅল যদি আমি চারটা রিঅ্যাকশনকে কম্বাইন করি দেখবো এই রিঅ্যাকশনটা, এটা আমরা ছোটবেলায় পড়ে অভ্যস্ত। এবার এই রিঅ্যাকশনের মেকানিজম, যেটা ফ্রি রেডিক্যাল মেকানিজম হয়, সেটা আমরা একটু ডিসকাশন করি। একটু আগেই বলেছি যে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন চারটে স্টেপে হয়, ইনিশিয়েশন, প্রোপাগেশন, রিকম্বিনেশন, টারমিনেশন। তাহলে ফার্স্ট স্টেপ ইনিশিয়েশনটা আমাকে করতে হবে, যেটা বলেছি ইনিশিয়েশন স্টেপ মানে ফ্রি রেডিক্যাল ফর্মেশন করতে হবে। তাহলে আমার কাছে একটা আছে ক্লোরিন মানে Cl বন্ড Cl, সানলাইটের প্রেজেন্সে এই বন্ডের হোমোলাইটিক ক্লিভেজ হবে। তাহলে এই বন্ডটা ভেঙে যাবে, একটা ইলেকট্রন এর মাথায় একটা ইলেকট্রন এর মাথায়, যেহেতু একটা করে ইলেকট্রন শিফট করছে তাই ফিশ হুক অ্যারো ব্যবহার করছি, দুটো Cl ডট তৈরি হবে। নেক্সট স্টেপে কি বলেছিলাম, প্রোপাগেশন। প্রোপাগেশন মানে রিঅ্যাকশনটা এগিয়ে যাওয়া, মানে আরেকটা নতুন রেডিক্যাল তৈরি করতে হবে। তাহলে সেই প্রোপাগেশন স্টেপে কি হবে, মিথেনের সাথে, এই হচ্ছে আমাদের মিথেন, Cl ডটটা মিথেন থেকে হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে নেবে, নিয়ে CH3 ডট তৈরি করবে মিথাইল ফ্রি রেডিক্যাল আর নিজে ফর্মেশন করবে HCl। তাহলে HCl এর অরিজিন বোঝা গেল, HCl কি করে তৈরি হয়, যে ক্লোরিন রেডিক্যালটা তৈরি হয় সেটা মিথেন থেকে একটা হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে মিথাইল রেডিক্যাল তৈরি করে আর HCl বেরিয়ে যায়। নেক্সট আমাকে থার্ড স্টেপে আসতে হবে রিকম্বিনেশন। তাহলে রিকম্বিনেশনটা হবে কি করে, রিকম্বিনেশনে কি হবে, কম্বাইন করতে হবে। কার সাথে কম্বাইন করবে, এই মিথাইল রেডিক্যালটা আবার একটা ক্লোরিন রেডিক্যাল ক্লোরিনের সাথে কম্বাইন করবে, করে CH3Cl তৈরি করলো প্লাস ক্লোরিন ডট আবার হলো। তাহলে আমার মিথাইল ক্লোরাইড ফর্মেশন হয়ে গেল, যেটা ফার্স্ট একসাথে পড়েছিলাম। নেক্সট স্টেজে কি হবে, এই মিথাইল ক্লোরাইডটা আবার ক্লোরিনের সাথে ক্লোরিন রেডিক্যালের সাথে রিঅ্যাকশন করবে, করে কি তৈরি করবে, CH2Cl ডট প্লাস HCl। এই CH2Cl ডটটা আবার রিঅ্যাকশন করবে ক্লোরিনের সাথে, করে আবার এরকম করে তৈরি করে দিবে। বোঝা গেল? তাহলে এইভাবে রিঅ্যাকশনটা চলতে থাকবে, রিঅ্যাকশনটা এইভাবে কখনোই শেষ হবে না, রিঅ্যাকশনগুলো কন্টিনিউ চলতে থাকবে আনটিল আমার ফাইনাল প্রোডাক্ট আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এবার এই CH2Cl ডটটা কি করবে, আবার ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করবে, করে CH2Cl2 তৈরি করবে প্লাস আবার একটা Cl ডট জেনারেট করবে, সেটা আবার রিঅ্যাকশন করবে, এভাবে রিঅ্যাকশন চলতে থাকবে। তাহলে এটা হচ্ছে আমার ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশনের মেকানিজম। নেক্সট ক্লোরিনেশনের জন্য বললাম, একইভাবে আমরা ব্রোমিনেশন করে থাকি। সমস্যা হয়ে যায় আয়োডিনেশনের ক্ষেত্রে। কি হয় আয়োডিনেশনের ক্ষেত্রে, যে যখন একটা মিথেনের সাথে সাপোজ আয়োডিনের রিঅ্যাকশন ঘটাচ্ছি সানলাইটের প্রেজেন্সে, তাহলে কি হচ্ছে, মিথাইল আয়োডাইড তৈরি হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, সেটা বলতে ভুলে গেলাম, যে এই রিঅ্যাকশনটা তো আমার কন্ট্রোলে নেই, চারটে হাইড্রোজেন রিপ্লেস হয়ে যাচ্ছে। রিঅ্যাকশনটা আমি সাপোজ আমি এটা বানাতে চাইছি, মিথেন থেকে মিথাইল ক্লোরাইড, আমার তো হাতে কন্ট্রোলে নেই, আমি ক্লোরিন দিলেই কি হবে, সমস্ত হাইড্রোজেন রিপ্লেস হয়ে CCl4 তৈরি করে দেবে। তাহলে রিঅ্যাকশনটাকে যদি আমাকে কন্ট্রোলে রাখতে হয়, তাহলে তার জন্য যেটা করতে হবে সেটা আমাকে দুটোকে 1 মোল করে নিতে হবে। যদি আমি দুটোকে 1 মোল করে নিই বা স্টয়চিওমেট্রিক অ্যামাউন্টে নিই, তাহলে মিথাইল ক্লোরাইড 1 মোলই রিঅ্যাকশন করবে, 1 মোলই HCl পাবো। তাই যখনই আমি কোনো পরীক্ষার কোশ্চেনে একটা হাইড্রোজেনকে ক্লোরিন দিয়ে রিপ্লেস করবো, আমি দুজনের নিচে লিখে দেবো 1 মোল করে নিয়েছি বা 1:1 অনুপাতে নিয়েছি। যদি না লিখি তাহলে হবে না। যদি আমি দুটো রিপ্লেস করতে চাই, সাপোজ মিথেন থেকে CH2Cl2 বানাতে চাইছি, তাহলে কি করতে হবে, তখন আমাকে 1:2 অনুপাতে নিতে হবে, এটা মেনশন করে দিতে হবে। তাহলে আমরা জেনে নিয়েছি যে হ্যালোজেনেশন হচ্ছে একটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন। তাহলে ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন যদি হয়, তাহলে এবার যদি আমি একটা আনসিমেট্রিক্যাল অ্যালকেন নিই, তাহলে কি হবে,
সাপোজ আমার কাছে আছে CH3 CH2 CH3, এর মধ্যে আমি 1 মোল ক্লোরিন দিয়েছি বা 1:1 এর রিঅ্যাকশন ঘটাচ্ছি সানলাইটের প্রেজেন্সে, প্রোডাক্ট কি হবে? আমি দেখতে পাচ্ছি আমার কাছে যে অ্যালকেনটা আছে তার মধ্যে দু ধরনের হাইড্রোজেন আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি দুটো কার্বন, এই কার্বনটা হচ্ছে 2 ডিগ্রি, তাহলে দুটো প্রোডাক্ট পাবো। একবার যখন 1 ডিগ্রি হাইড্রোজেন রিপ্লেস হবে, যে কোনো একটা 1 ডিগ্রিকে রিপ্লেস করে দিলাম এটা, আর একবার 2 ডিগ্রিকে রিপ্লেস করব, তাহলে এটা। তাহলে এবার কোনটা মোর স্টেবল? আমি জানি যে রিঅ্যাকশনটা ফ্রি রেডিক্যাল যে ফলো করছে, ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি ট্রেন্ড হচ্ছে 3 > 2 > 1, তাহলে এটা যেহেতু 2 ডিগ্রি প্রোডাক্ট, এটাই হবে মেজর প্রোডাক্ট, এটা মনে রাখতে হবে। মোর দেন 1 হাইড্রোজেন থাকলে মোর দেন 1 প্রোডাক্ট পাবো। এবার হ্যালোজিনেশনের ক্ষেত্রে 3 ধরনের হাইড্রোজেনের সাবস্টিটিউশনের রেট অফ সাবস্টিটিউশন, যেটা জয়েন্টে এমসিকিউতে আসতেই পারে, যদি 3 ধরনের হাইড্রোজেন থাকে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি হাইড্রোজেনের ক্ষেত্রে সাবস্টিটিউশনের রেট হচ্ছে 5:3.8:1। তাহলে 3 আর 2 এর মধ্যে খুব একটা ডিফারেন্স নেই, যদি নাম্বার অফ 2 ডিগ্রি হাইড্রোজেন 3 ডিগ্রি হাইড্রোজেনকে ওভারকাম করে দেয় তাহলে কিন্তু 2 ডিগ্রিটা মেজর প্রোডাক্ট হয়ে যেতে পারে। এই ধরনের প্রবলেমগুলো জয়েন্টে আসে, সেটা এমসি রয় বা মুকুল চন্দ্র রায়ের বই থেকে সেই প্রবলেমগুলো দেখে নিলে একবার ভালো, যে 3:1 এর ক্ষেত্রে রেশিওটা 5:3.8:1, কিন্তু এটা ক্লোরিনেশনের জন্য। ক্লোরিনেশন সেম রেট যদি আমি ব্রোমিনেশনের জন্য দেখতে চাই, যে ব্রোমিনেশনের জন্য 3:1 এর ক্ষেত্রে সাবস্টিটিউশনের রেট কত, সেই রেটটা হচ্ছে 1600:82:1। তার মানে ব্রোমিনেশনের ক্ষেত্রে যত যেমনই থাক 2 ডিগ্রি হাইড্রোজেন যত বেশি থাক সেটা কোনো 3 ডিগ্রিকে ওভারকাম করতে পারবে না, কিন্তু ক্লোরিনেশনের ক্ষেত্রে যদি নাম্বার অফ 2 ডিগ্রি হাইড্রোজেন গ্রেটার দেন নাম্বার অফ 3 ডিগ্রি হাইড্রোজেন, তাহলে 2 ডিগ্রি হাইড্রোজেনটাই কিন্তু মেজর প্রোডাক্ট হতে পারে। তাহলে এটা গেল আমার ক্লোরিনেশন ব্রোমিনেশনের ক্ষেত্রে রেটের আলোচনা। নেক্সট হচ্ছে আমরা আয়োডিনেশনের ক্ষেত্রে ডিসকাশনটা স্টার্ট করি, যে আয়োডিনেশনের ক্ষেত্রে কি হয়। আয়োডিনেশনের জন্য যদি আমি মিথেনের মধ্যে 1 মোল আয়োডিন দিই 1:1 রেশিওতে, তাহলে মিথাইল আয়োডাইড তৈরি হয়, তার সাথে তৈরি হয় হচ্ছে HI। সমস্যাটা এখানেই হয়, আমার যে HI তৈরি হলো এটা হচ্ছে একটা ভালো রিডিউসিং এজেন্ট। তাহলে HI ভালো রিডিউসিং এজেন্ট হয়, কি হয় HI এই যে মিথাইল আয়োডাইড তৈরি হলো, এই মিথাইল আয়োডাইডকে আবার রিডিউস করে মিথেনে কনভার্ট করে, কারণ আমরা ছোটবেলায় পড়েছি হাইড্রোজেন অ্যাডিশনকে রিডাকশন বলে। তাহলে মিথাইল আয়োডাইডের মধ্যে এই হাইড্রোজেন সাপ্লাই দিয়ে মিথেন করে দিল, তাহলে আয়োডিনটাকে হাইড্রোজেন দিয়ে রিপ্লেস করলো, তার মানে হাইড্রোজেন অ্যাড হলো, তার মানে রিডাকশন হয়েছে। তাহলে কি হাইড্রোজেন আয়োডাইড একটা ভালো রিডিউসিং এজেন্ট হওয়ায় মিথাইল আয়োডাইডকে আবার রিডাকশন করে মিথেনে কনভার্ট করে, তাই রিঅ্যাকশনটা রিভার্সিবল। তাই এই ক্ষেত্রে রিঅ্যাকশনটা করার জন্য আমাকে, যদি রিঅ্যাকশনটাকে আমাকে ওয়ান সাইডেড করতে হয় রিভার্সিবল না করে, আমাকে নাইট্রিক অ্যাসিড অ্যাপ্লাই করতে হবে, অর HGO ব্যবহার করতে হবে। নাইট্রিক অ্যাসিডের রোল কি হবে, নাইট্রিক অ্যাসিডটা যে HI তৈরি হবে তাকে অক্সিডাইজড করে আয়োডিনে কনভার্ট করে দিবে, তাই রিঅ্যাকশনটা রিভার্সিবল হতে পারবে না। তাহলে এক্ষেত্রে মনে রাখতে হবে HI রিডিউসিং এজেন্ট হওয়ায় রিঅ্যাকশনটাকে রিভার্সিবল করে দেয়, তাই রিঅ্যাকশনটাকে ইউনিডাইরেকশনাল বা ফরওয়ার্ড করতে আমাকে HI কে রিমুভ করতে হবে, তাই আমি স্ট্রং নাইট্রিক অ্যাসিড বা মার্কিউরিক অক্সাইড ব্যবহার করব, বা এই অর HiO3 ব্যবহার করতে পারবো, যারা না HI কে অক্সিডাইজড করে আয়োডিনে কনভার্ট করে দেবে, ফলে রিডাকশন আর সম্ভব না, রিঅ্যাকশনটা ওয়ান সাইডেড হয়ে যাবে। তো এই আমার শেষ হলো অ্যালকেন থেকে প্রিপারেশন, অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন শেষ। নেক্সট যেটা করতে হবে আমাদেরকে সেটা হচ্ছে প্রিপারেশন অফ অ্যালাইল হ্যালাইড, তারপর আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রপার্টিতে চলে যাব। প্রিপারেশন অফ অ্যালাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইড প্রিপারেশনের জন্য দুটো টেকনিক আছে। এক নাম্বার হচ্ছে NBS দিয়ে, NBS এর নাম হচ্ছে N-ব্রোমো সাকসিনামাইড। নামটা খুব বড়, N-ব্রোমো সাকসিনামাইড, ভয় পাওয়ার কিছু নেই, খুব সোজা জিনিস। তাহলে আমি বুঝতে পারছি নামটা হচ্ছে সাকসিনামাইড, তার মানে এটা একটা অ্যামাইড। কার অ্যামাইড? নামের মধ্যেই লুকিয়ে আছে। সাকসিনামাইড হচ্ছে সাকসিনিক অ্যাসিডের অ্যামাইড। সাকসিনিক অ্যাসিড কি জিনিস? বিউটেন 1,4-ডাইকার্বক্সিলিক অ্যাসিডকে বলা হচ্ছে সাকসিনিক অ্যাসিড। এটা হচ্ছে সাকসিনিক অ্যাসিড।
তাহলে এটা হয়ে গেল সাকসিনিক অ্যাসিড। এবার এর অ্যামাইড বানাতে হবে। তাহলে যদি কোথাও একটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড হয় তাহলে তার অ্যামাইডটা হচ্ছে, অ্যামাইড মানে OH বন্ডকে NH2 বন্ড দিয়ে রিপ্লেস করতে হবে। যেহেতু এটা ডাইকার্বক্সিলিক অ্যাসিড তাই এর অ্যামাইডটা সাইক্লিক হবে। তাহলে এই OH গ্রুপগুলোকে একটা NH দিয়ে রিপ্লেস করে দিলাম, এটা হয়ে গেল সাকসিনামাইড। কিন্তু আমার সাকসিনামাইড দেওয়া নেই, আমার দেওয়া আছে এন ব্রোমো সাকসিনামাইড। নমেনক্লেচার পড়াতে গিয়ে বলেছিলাম যদি কোথাও নাইট্রোজেনের হাইড্রোজেন কোনো গ্রুপ দিয়ে রিপ্লেস থাকে তাহলে ক্যাপিটাল এনটা দিতে হয়। তাহলে ব্রোমোর আগে ক্যাপিটাল এন আছে, তার মানে ব্রোমিনটা নাইট্রোজেনের উপর আছে, তার মানে এই হাইড্রোজেনটাকে ব্রোমিন দিয়ে রিপ্লেস করতে হবে। তাহলে সাকসিনামাইডের যদি নাইট্রোজেনের হাইড্রোজেনটাকে আমরা ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দিই, দেন আমরা তাকে বলবো NBS বা এন ব্রোমো সাকসিনামাইড। বোঝা গেল এন ব্রোমো সাকসিনামাইড কি জিনিস? সাকসিনিক অ্যাসিড বানাবো, তার অ্যামাইড বানাবো, হাইড্রোজেনটাকে ব্রোমিন দিয়ে রিপ্লেস করে দেবো, হয়ে গেল এন ব্রোমো সাকসিনামাইড। এবার রিঅ্যাকশনে ফেরত আসি। তাহলে আমার কাছে যদি একটা অ্যালকিন থাকে এরকম, এই অ্যালকিনের মধ্যে NBS দেব, পারক্সাইড দেব আর HNO দেব। বোঝা যাচ্ছে পারক্সাইড আর সূর্যালোক দিয়েছে, তার মানে মুক্তমূলক বিক্রিয়া। মুক্তমূলক বিক্রিয়া হয় কি হবে? অ্যালাইলিক পজিশনে ব্রোমিনের প্রতিস্থাপন ঘটবে। অ্যালাইলিক পজিশন কোনটা? এটা বলেছিলাম ডবল বন্ডেড কার্বনের সাথে অ্যাটাচ কার্বনকে অ্যালাইল কার্বন বলে, তাহলে এটা হচ্ছে অ্যালাইলিক কার্বন। তাই অ্যালাইলিক কার্বনের প্রতিস্থাপন ঘটলো NBS দিয়ে, অ্যালাইল ব্রোমাইড তৈরি হলো। তার সাথে কি পেয়ে গেলাম? তার সাথে হচ্ছে আমরা সাকসিনামাইডটা ফেরত পেয়ে গেলাম। তাহলে খুব সোজা বোঝাই যাচ্ছে এখানকার হাইড্রোজেনটা NBS এর ব্রোমিনের সাথে রিপ্লেস হয়েছে, ব্রোমিনটা কার্বনে গেছে আর হাইড্রোজেনটা এখান থেকে এখানে এসে আমি সাকসিনামাইড ফেরত পেয়ে গেছি। এটা হচ্ছে NBS দিয়ে রিঅ্যাকশন। 2 নম্বর হচ্ছে অ্যালাইল ক্লোরাইড প্রিপারেশন। 2 নম্বর হচ্ছে সালফিউরিল ক্লোরাইড দিয়ে। স্পেলিংটা একটু চেক করে নিতে হবে। সালফিউরিল ক্লোরাইড দিয়ে SO2Cl2 দিয়ে। তাহলে SO2Cl2 কে বলে সালফিউরিল ক্লোরাইড। সেই সালফিউরিল ক্লোরাইড দিয়ে রিঅ্যাকশন, আমার সেম টাইপের রিঅ্যাকশন। আমার কাছে যদি একটা অ্যালকিন থাকে তার মধ্যে SO2Cl2, SOCl2 হচ্ছে থায়োনিল ক্লোরাইড আর SO2Cl2 হচ্ছে সালফিউরিল ক্লোরাইড। সেই সালফিউরিল ক্লোরাইড যদি পারক্সাইড দিয়ে হিট আমরা দিই তাহলে হচ্ছে সেই অ্যালাইলিক পজিশনে সাবস্টিটিউশন ঘটে অ্যালাইল ব্রোমাইড পাওয়া যায়। তাহলে আমরা অ্যালকাইল ব্রোমাইডের প্রিপারেশন পড়লাম, অ্যালাইল ব্রোমাইড, অ্যালাইল হ্যালাইড বা অ্যালাইল হ্যালাইড বলেছি, অ্যালাইল হ্যালাইডের দুটো প্রিপারেশন পড়লাম। তাহলে আমাদের অ্যালকাইল হ্যালাইড, অ্যালাইল হ্যালাইডের প্রিপারেশন এখানেই শেষ হলো। নেক্সট ভিডিওতে আমরা ফিজিক্যাল প্রপার্টি ডিসকাস করে অ্যালকাইল হ্যালাইডের রিঅ্যাকশনে ঢুকে যাব।